সবাইকে স্বাগতম রাজীবপুর নিউজের বিশেষ আয়োজন আগামী রাজীবপুরে। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি সময় উপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ভবিষ্যৎ রাজীবপুর গড়ার লক্ষ্য, করণীয় ও উন্নয়ন পরিকল্পনার সম্ভাবনা নিয়ে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের আলোচনার অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুল হাই সরকার। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজীবপুর ইউনিয়ন চেয়ারম্যান ও রাজীবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের অতিথিরা আমাদের মাঝে যুক্ত হয়েছেন এবং আমাদের লাইভটি ইতিমধ্যে সম্প্রচার হচ্ছে সরাসরি রাজীবপুর নিউজ থেকে। আমাদের প্রিয় রাজীবপুর একদিকে অপার সৌন্দর্যের জনপদ, অন্যদিকে নানা সামাজিক, অবকাঠামোগত ও স্থানীয় সমস্যায় জর্জরিত একটি সম্ভাবনাময় অঞ্চল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, নদী ভাঙন, পরিবেশ প্রতিটি ক্ষেত্রেই আমাদের ভাবনার জায়গা রয়েছে এবং করণীয় রয়েছে। কিন্তু এই ভবিষ্যৎ রাজীবপুর গড়তে হলে প্রয়োজন সবার চিন্তা, আন্তরিক প্রচেষ্টা ও বাস্তবিক পরিকল্পনা। আজকের আলোচনায় উপস্থিত আমাদের অতিথিদের সঙ্গে আমরা খুঁজে দেখব রাজীবপুরের প্রধান সমস্যা ও সম্ভাবনাগুলো কি কি, স্থানীয় নেতৃত্ব, জনগণ ও জনপ্রতিনিধিদের ভূমিকায় বা কেমন হওয়া উচিত, আমরা কিভাবে একটি পরিকল্পিত, আধুনিক ও বসবাসযোগ্য রাজীবপুর গড়ে তুলতে পারি, এসব বিষয় নিয়ে আমরা আমাদের অতিথিদের সাথে কথা বলবো আজকের অনুষ্ঠানে। এবং আমাদের অনুষ্ঠানে যারা ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়ে আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আপনার মতামত, আপনার প্রশ্ন, আপনার অংশগ্রহণ আজকের আলোচনাকে আরো উজ্জীবিত ও কার্যকর করবে। চলুন শুরু করি আজকের আলোচনা। সবাইকে রাজীবপুর নিউজের পক্ষ থেকে ধন্যবাদ। অনেকদিন পরে রাজীবপুরে আসলে কখনোই অনলাইন প্ল্যাটফর্মে এরকম ভাবে কখনোই কোনো অনুষ্ঠান কিংবা আলোচনার আয়োজন করা হয়নি, এটি প্রথম রাজীবপুরে। তো আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা যাতে সব সময় চলমান রাখা যায়। আমরা চাই শুধু রাজীবপুর পিছিয়ে থাকবে না, প্রযুক্তিগত দিক থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে রাজীবপুর এগিয়ে যাক, এটা আমাদের সবার কামনা, আমার চাওয়া, আপনার চাওয়া, সবার চাওয়া। তো আমি এই পর্যায়ে প্রথমেই আমাদের রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুল হাই সরকার, উনি আমাদের মাঝে যুক্ত আছেন। তো ওনার কাছে আসলে আমরা রাজীবপুরের ভবিষ্যৎ রাজীবপুর কেমন উনি দেখতে চান ওনার মতো করে, তো সেই বিষয়টা আমরা আসলে জানতে চাচ্ছি যে উনি ভবিষ্যতে রাজীবপুরকে কোন অবস্থায় দেখতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে রাজীবপুর নিউজ ফেসবুকে লাইভে যারা আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জাহিদকে বিশেষ ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি আমার সহ আলোচক রাজীবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও রাজীবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন মোহাম্মদ ইলিয়াসকে ধন্যবাদ আমার সাথে আলোচকে যুক্ত হওয়া থাকার কারণে। আমি একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত আছি, ফলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকেই আসি। আল্লাহ তাআলা যদি কখনো জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেয় তাহলে রাজীবপুরবাসীর ভাগ্য উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তন্মধ্যে এক নম্বরে রাজীবপুর উপজেলা একটা উন্নয়নের দিক দিয়ে সম্ভাবনাময় উপজেলা। বিশেষ করে এই এলাকার উন্নয়ন করতে গেলে সর্বপ্রথম শিক্ষা। রাজীবপুর উপজেলা
একটা ছোট্ট একটা উপজেলা, তোর মধ্যে দারিদ্র্যের দিক দিয়ে একমাত্র পিছা থাকার কারণ একটাই, যেখানে শিক্ষার হার মাত্র 26%। আমাকে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, তাহলে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন করতে গেলে আমার দিক থেকে যেটা সর্বোচ্চ চেষ্টা থাকবে, শিক্ষকদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা, অর্থাৎ ট্রেনিং করা, যাতে ভালো করে ট্রেনিং করার ফলে যারা শিক্ষা দান দিবেন তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন শিক্ষাটা দিতে পারে। সেই সঙ্গে যেমন প্রাথমিক শিক্ষা বর্তমানে এমন একটা বেহাল অবস্থা পড়েছে যে এই প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা একেবারেই কমে গেছে। এর কারণ আমরা লক্ষ্য করছি, এই প্রাথমিক শিক্ষা স্কুলে বর্তমানে উপস্থিত ছাত্র ছাত্রীদের উপস্থিত একবারে নগণ্য। কারণ সবাই এখন কওমি মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসাতে ভর্তি হওয়ার জন্য সবাই ওরা গার্জিয়ানরা উঠে বেরিয়ে লাগেছে। এর একটাই কারণ, যদি প্রাথমিক শিক্ষাতে যদি মনে করেন যে আরবি শিক্ষা গুলো চালু করা যায়, তাহলে অবশ্যই এই শিক্ষার হার বৃদ্ধি করা যাবে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করা যাবে। ফলে দেখা যাবে শিক্ষার হার অনেক ভালো। আমার এটা প্রচেষ্টা থাকবে প্রাইমারি শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা যাতে ভালো হয়, এই ব্যাপারে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে জাতি যত উন্নত, শিক্ষায় যত উন্নত, তারাই উন্নয়নের দিক দিয়ে অত উন্নত। পাশাপাশি স্বাস্থ্য, আল্লাহ তাআলা নিজেই বলছে সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের সুস্বাস্থ্য। আর আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে রাজীবপুর উপজেলা যদিও আমাদের 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু যদিও 27 জন শিক্ষক, যদিও 27 জন ডাক্তার থাকার কথা, সেখানে মাত্র 2 জন ডাক্তার আছে। আর যদিও মানে সেবার দিক দিয়ে, ডাক্তারি সেবার দিক দিয়ে অনেক নিচে নিয়ে এসেছে, কারণ এখানে ডাক্তার থাকতেছে না, এখানে ডাক্তারের ভালো আবাসন নাই, ভালো চিকিৎসা করার মতো সরঞ্জাম আদি নাই, যার ফলে এখানে বিশেষ ডাক্তারের পোস্ট থাকলে সেখানে কোনো ডাক্তারের কোনো নাই, যার কারণে স্বাস্থ্যের দিক দিয়ে রাজীবপুর অনেক পিছিয়ে আছে। আমার চেষ্টা থাকবে যাতে এইখানে ভালো ডাক্তার নিয়োগ থাকে এবং ভালো করে এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়। এবারে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে ইনশাল্লাহ। পাশাপাশি নদী ভাঙ্গন, আমাদের উপজেলায় 80% লোক দারিদ্র সীমার নিচে বাস করে। এক কারণ এই নদী ভাঙ্গন। আমাদের 15,000 একর জমি যদিও আবাদযোগ্য, কিন্তু নদী ভাঙ্গার কারণে এই জমা জমিগুলা অল্প বন্যাতেই দেখা যায়, নদী শাসন না থাকার কারণে অল্প বন্যাতে প্লাবিত হয়ে মানুষের ফসল নষ্ট হয়ে যায়। আমাদের চেষ্টা থাকবে যাতে নদী শাসন করার জন্য নদীগুলো খনন করা যায়, নদীগুলো খনন করলে অল্প বন্যাতে আর প্লাবিত নয়, মানুষের ফসলাদি যাতে নষ্ট না হয়, এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে নদী শাসন করার জন্য। পাশাপাশি আর একটা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে মাদক মুক্ত সমাজ গড়া। আর মাদক মুক্ত সমাজ গড়ার একটাই কারণ, যে খেলার মাঠগুলো বর্তমানে খেলায় যারা খেলাধুলা করবে, সেই মাঠগুলোতে এখন দেখা যায় সন্ধ্যার পরে এমন একটা অবস্থা হয়ে গেছে, মোবাইলের যুবকরা আজকে জুয়া খেলে এবং বিভিন্ন ভাবে তারা অতিরিক্ত সময় মোবাইলে নষ্ট করে, যার কারণে মাদকাসক্ত হচ্ছে। আর আমার চেষ্টা থাকবে এই সমাজকে মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। পাশাপাশি আর আমাদের ইদানিং বর্তমানে আমি লক্ষ্য করছি, যদিও মাদকের একটা প্রচলন বেশি ছিল আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, ইদানিং আমাদের উপজেলা মহোদয় ফজল রাব্বি সহ আমাদের রাজীবপুর থানার ইনচার্জ আমিনুল ইসলাম, দুইজনের সমন্বয়ে বর্তমানে এই মাদকটা তারা রাতে সবসময় যখন সুযোগ পাচ্ছে তখনই গিয়ে এই মাদক যে অভিযান চালাচ্ছে, এর মধ্যে কয়েকজন আইনের আওতায় তারা চালান করে দিয়েছে। সেই সঙ্গে এখন বর্তমানে দেখা যায় অনেকটাই কমছে। আমি চেষ্টা করবো এবং তাদেরকে আহ্বান জানাবো তাদের এই অভিযানকে অব্যাহত রাখার জন্য। ভবিষ্যতে আমার যদি কোনো সুযোগ থাকে তাহলে এই মাদক মুক্ত
সমাজ গড়ার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পাশাপাশি আরেকটা বিষয়, এই রাজীবপুরে আরেকটা বিধি খুব ভাবে আমাদের সমাজে লেগে আছে, সেটা হলো বাল্য বিবাহ। বর্তমানে বাল্য বিবাহটা এমন ভাবে উঠে বেড়ে লেগেছে, আমার যদি কোনো সুযোগ হয় ভবিষ্যতে, তাহলে বাল্য বিবাহ রোধ করার জন্য আমার তরফ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। সেই সঙ্গে সমাজপতি যারা আছে, যারা চেয়ারম্যান মেম্বার আছে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, বর্তমানে যে বাল্য বিবাহ আছে, এই বাল্য বিবাহ রোধ করার ব্যাপারে তাদের আন্তরিক সহযোগিতা আমি কামনা করছি। আপাতত আমি আপনাকে ধন্যবাদ। আমাদের অতিথি জনাব আব্দুল হাই সরকার, কিছুক্ষণ পরে আবারও আরেকটি প্রশ্নে আপনার কাছে আমরা ফিরে যাব। এই মুহূর্তে আমি রাজীবপুরের তরুণ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, যিনি সদ্য রাজীবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ওনার কাছে আমার প্রশ্ন, রাজীবপুরে উন্নয়ন প্রকল্পের জন্য বা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয় একজন জনপ্রতিনিধি হিসাবে। এছাড়াও রাজীবপুরে দরিদ্র জনপদ যেহেতু, এই কারণে কিন্তু বেকারদের একটা ব্যাপক একটা অবস্থা, মানে রাজীবপুরে বাজে অবস্থা, কর্মসংস্থান সৃষ্টি করা কিন্তু জরুরি হয়ে পড়েছে। তো আমি দুটো বিষয় আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, যে হচ্ছে উন্নয়ন প্রকল্প বা উন্নয়ন করার লক্ষ্যে প্রধান চ্যালেঞ্জ গুলো কি কি, এছাড়াও রাজীবপুরে বেকারত্ব বা কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে আপনারা কি ধরনের ভূমিকা পালন করবেন, একজন জনপ্রতিনিধি হিসেবে কিভাবে কাজগুলো করবেন, সেটা যদি একটু আমাদেরকে জানাতেন। জি, ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনলাইন নিউজ, সেখানে আমাকে যুক্ত করার জন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাই ছোট ভাই জাহিদ। আর আজকে যারা অনুষ্ঠান দেখছেন, দেশে এবং বাইরে যারা এখানে যুক্ত আছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দারিদ্রতম উপজেলা হলো রাজীবপুর উপজেলা। আমি রাজীবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি। আমার নির্বাচনে জনপ্রতিনিধি সাল হলো 2022 সাল। 22 সাল থেকে 24 পর্যন্ত আমি প্রশাসনের সাথে এবং বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল সে সময় থেকে এখন পর্যন্ত আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালনের স্বার্থে জনগণের যে দেওয়া প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতেছি। রাজীবপুর উপজেলা 111 কিলোমিটার আয়তনের একটি উপজেলা, 3টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা। যে উপজেলা সারা বাংলাদেশের দারিদ্রতম উপজেলা হিসেবে আখ্যায়িত 2022-এর যে পত্রিকা এবং সমীক্ষা, সেই সমীক্ষায় দেখা যায় যে রাজীবপুরে 79 দারিদ্র সীমার নিচে জনগণের বসবাস। আসলে আমি এই জায়গা থেকে বলবো, আমার রাজীবপুর উপজেলা, মোহনগঞ্জ উপজেলা, মোহনগঞ্জ ইউনিয়ন এবং কোটাগাড়ি ইউনিয়ন এবং রাজীবপুর ইউনিয়ন, 3টা ইউনিয়ন নিয়ে একটি উপজেলা। রাজীবপুর উপজেলার পশ্চিমে হলো ব্রহ্মপুত্র নদী, পূর্ব হলো ঝিলরাম নদী। আসলে একটা অঞ্চলের বৃহৎ এরিয়া নদী ভাঙ্গনের মুখে, নদী যে গর্ভে বিলীন হওয়ার যে ইউনিয়ন গুলো বা যে ভূমি, মেজরে আমার হলো নদীতে। তো সেক্ষেত্রে নদী যদি শাসন না করা হয়, নদী যদি
এই পাশে যে রাজীবপুর থেকে 5 কিলো পশ্চিমে অর্থাৎ রাজীবপুরের যে ভেলামারি বা বিভিন্ন যে চর আছে সেই চরগুলোতে যদি মেগা প্রকল্প যদি করা যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই অঞ্চলের ভাগ্য উন্নয়ন হবে। আসলেও যে স্বৈরশাসক আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে স্বৈরশাসক আচরণ তাদের যে কার্যকর ছিল তারা তারা বাংলাদেশ থেকে যে দুর্নীতির যে অভয়ারণ্য তৈরি করেছিল সেখান থেকে বের হয়ে এসে আজকের আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম সেটা নিঃসন্দেহে আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের গর্ববোধ করার মতো। তাদের যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আপনার অবগত আছে কিনা, কিছুদিন আগে একটা পত্রিকাতে দেখলাম, সেটা হলো যে রাজীবপুর, রৌমারী এবং চিলমারী এই এলাকার নদী শাসন করার জন্য উপদেষ্টা পরিষদে একদিকে 1600 কোটি টাকার বরাদ্দ একটাকে পাস করা হয়েছে। যদি এটা যদি বাস্তবায়ন হয় তবে আমরা আশা করি রাজীবপুর, রৌমারী যে বেকারত্ব এবং যে মানুষের যে অভাবের দারিদ্রতার নিচে আছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমার কাছে ক্ষুদ্র যেটা মনে হয় যে আমাদের প্রধান বাধার সম্মুখীন হলো নদী। তো নদী শাসন করতে পারলে হয়তো বা এখান থেকে বের হওয়া সম্ভব। আবার আপনার হলো রাজীবপুরের সদর ইউনিয়নের পূর্ব পাশে হলো দিলজান নদী, যে নদী থেকে ভারতের প্লাবন এসে ভারতের যে ঢল আছে, পাহাড়ি ঢল আছে এপাশে যে শত শত আপনার রৌমারী থেকে শুরু করে একেবারে এপাশে দেওয়ানগঞ্জের মাখানোসার পর্যন্ত যে বিস্তর এরিয়া, সেই এরিয়াতে এখানকার কৃষকের চারাবাদী জমি, চীনাবাদী জমি বিভিন্ন ফসল হয়। তো প্রতি বছরই এই যে পাহাড়ি ঢলে যে কৃষকের যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, এই ক্ষতি আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা কৃষকের সামান্য পরিণত দিয়ে আমরা কিন্তু সেই ক্ষতি পোষাইতে পারি না। তবে আমার কাছে যেটা মনে হয় যে এক থেকে যে প্রকল্প পাস হয়েছে সেটা যদি বাস্তবায়ন হয়, এখানে পূর্ব পাশে যে দুজনের মধ্যে এপাশে সাহেবাংলা থেকে শুরু করে দাঁতভাঙা থেকে শুরু করে এই পাশে বয়টাপাড়া থেকে শুরু করে এই পাশে রৌমারী জাদুঘর থেকে শুরু করে এই পাশে আবার যে রাজীবপুর পর্যন্ত বিস্তারিত যে দুজন নদী, নদীটা যদিও এখন নালার মতো হয়ে গেছে, সেই নদীর যে দুই পাশে যদি শাসন করে নদীটাকে নদীতে রূপান্তরিত করা যায়, মানে প্রকৃত নদীতে রূপান্তরিত করা যায়। এখন বিভিন্ন জায়গাতে চর হয়েছে, বিভিন্ন জায়গাতে আবাদি জমি উঠছে, কিন্তু সেটা যে পাহাড়ি ঢলের যে ক্ষতির সম্মুখীন হয় সেখান থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে যেটা মনে হয় যদি এই নদী শাসন করা যদি হয় বা দুই পাশ দিয়ে বোল্ডারিং করে যে পাহাড়ি ঢল যে নামে সেই ঢলের পানিটা নদীতে প্রবাহিত করা যায়, এ পাশে হাজারো কৃষকের, হাজারো তার বেশি হবে মনে হয়, মিনিমাম এই রাজীবপুর, রৌমারী 1 লক্ষ কৃষকের আবাদি জমি এই পূর্ব পাশটার এই মানে যে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের পূর্ব পাশে বিশেষ করে বর্ডার এলাকায় যারা বসবাস করে, যারা থাকে তাদের যে শত শত হাজার হাজার বিঘা যে জমির আবাদি ফসল তারা স্বাচ্ছন্দ্যে তাদের ঘরে তুলতে পারবে। তো একটা কৃষকের যখন ঘরে যখন তার খাবার থাকে তখন সেক্ষেত্রে সে এমনিতেই অভাবের থেকে বের হয়ে আসে। কারণ ঘরে খাবার থাকলে দেখা যায় যে তার বাড়ির আঙ্গনাতে একটা বেগুন গাছ লাগালেও দেখা যায় যে বেগুন একটা বেগুন তুলে ভর্তা করে খাইতে পারে। তবে আসলে যেটা মনে হয় যে যদি তার ঘরে খাবার থাকার জন্য আমাদের যে প্রচেষ্টা, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার যে দৃষ্টি, আমাদের যে এদিকে যে আমরা চরাঞ্চলে থাকি, আমরা যে এই চর অঞ্চলের মানুষ, আমাদের যদি পূর্ব পাশটা যদি শাসন করে যদি দেয়, শাসন করে যদি এইভাবে যদি নদীকে প্রবাহিত করার সুযোগ করে দেয়, তাহলে সেক্ষেত্রে এবার হাজারো মানুষের কৃষকের জমির ফসল ভালো হবে। আর পাশাপাশি যে নদীর কিনারাতে যে বোল্ডারিং এবং যে হবে ওইখানে যদি রাস্তা এবং যদি রাস্তার পাশে যদি নদীর কিনারাতে যদি বসার বেল্ট করে দেয়, তাহলে রৌমারী, রাজীবপুর আমার পূর্ব সাইডে যেটা মনে হয় মিনিমাম
এটা 2-4-500 মানুষ বাদাম বিক্রি করেও তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। তো সেক্ষেত্রে উন্নয়নের বাধার সম্মুখীন আমার কাছে যেটা মনে হয়, পশ্চিমে হলো ব্রহ্মপুত্র নদী, পূর্বে হলো যমুনা নদী। এই নদী শাসন করতে পারলে এই এলাকার কৃষক তথা অনেক মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয়ত হলো শিক্ষা ব্যবস্থা। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে কত পাস এই প্রথম যেটা বাংলাদেশের এই 1947 থেকে যে 52 যে দেশ স্বাধীন হওয়ার যে 53 বছরে এই ফ্যাসিস্ট সরকার যে শিক্ষা খাতে ধ্বংসের যে প্রান্ত নিয়ে গেছে, সেখান থেকে ঘুরে আসতে হলে অবশ্যই আমাদের যারা শিক্ষা পেশায় জড়িত আছি আমাদেরকে আরো দরদ দিয়ে শুধু টিউশনের উপর নির্ভর না করে দরদ দিয়ে তাদেরকে শিক্ষা যে দানের জন্য আমরা শিক্ষকতা করি সেটা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি আমাদের গার্জিয়ান যারা আছে, আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তান প্রকৃতি আসলেও স্কুলে যাচ্ছে কিনা সেটা মনিটরিং করা এবং তার নিয়মিত যে পাঠদানের যে রুটিন ওয়ার্ক সেটা নিয়মিত করতেছে কিনা সেটা একজন অভিভাবক হিসেবে তার সন্তানকে গাইড করা এটা কর্তব্য। যদি আমরা আমাদের সন্তানকে প্রকৃত পাঠদানের শ্রেণী রাখতে দিতে পারি এবং প্রকৃত শিক্ষায় যদি তাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যদি পড়ার সুযোগ করে দেয়, তাহলে সেক্ষেত্রে মনে হয় যে এই যারা বেকার এবং যারা আছে তরুণ উচ্চবয়সী ছাত্ররা আছে, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। আর একটা জাতির শিক্ষাই হলো, সুশিক্ষাই হলো ওই জাতির উন্নয়নের প্রধান ধাপ। সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হয়। আর প্রাইমারি স্কুলে আসলেও উপর দিকে ছোট দিলে নিজের দিকে পড়ে। আমি যখন নির্বাচিত হয় 22 সালে, তখন আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যেটা আমাদের এই জাতিকে, এই এলাকাকে, আমাদের বাংলাদেশকে অনেক 100 বছর পিছিয়ে গেছে। যেখান থেকে ঘুরে আসতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সকল কিছু নিয়ন্ত্রণ করে সবাই মিলে কাজ করতে হবে। প্রাইমারি স্কুলে আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গেছি, দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্ররা যে পড়াশোনা করবে, পড়াশোনার যে ব্যাঞ্চ, সেই ব্যাঞ্চ গুলাও দেখা যায় যে আগের যারা ওই এমপি বা মন্ত্রী বা অমুক এর মাধ্যমে ডিও লেটার নিয়ে প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে, তারা গেছে ওখানে বাণিজ্য করার জন্য। বাণিজ্য করতে যায় যে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এটা বাস্তবে যদি উপলব্ধি না করা যায়, বাস্তবে যদি এটা যদি না দেখা যায়, তাহলে হয়তো বা বিশ্বাসযোগ্য হবে না। আমার পাশেই একটা প্রাইমারি স্কুল আছে যেটা সুনামধন্য, সেখানে আমরা পড়াশোনা করছি, আমাদের পূর্বপুরুষ সবাই পড়াশোনা করছে। সেই প্রতিষ্ঠানে যে ছেলেপেলে যে যাবে পড়াশোনা করবে, যে বসার ব্যাঞ্চ, সে বসার ব্যাঞ্চ কিন্তু তাদের নাই। আর একজন শিক্ষক যে টেবিলে বা যে ব্ল্যাকবোর্ডে লিখবে, সে ব্ল্যাকবোর্ডটা কাঙ্ক্ষিত ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ডের যে কাহিনী, যে চিত্র দেখে আসলে কোনো ছাত্র তার পড়াশোনার যে আগ্রহ সেটা তার ভিতরে কাজ করবে না। তো সামগ্রিকভাবে আমরা যদি সকল কিছু নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তো শিক্ষা কাজটা আসলে আমরা এখন অনেক এই যে বিগত দিনে যে অটোপাস এবং যে শিক্ষার প্রতি যে মানুষের অনীহা, তো সেখান থেকে বের হয়ে আসলে আমাদেরকে অবশ্যই শিক্ষার দিকে নজর দিতে হবে এবং শিক্ষায় যেন সবাই শিক্ষিত হতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। সর্বোপরি কথা হলো যে আমরা যারা জনগণের জন্য কাজ করি, আমরা যারা রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য জনগণের সেবা করা। আমরা সেবার যদি নিজের জায়গা থেকে যে উপলব্ধি করি যে আসলে আমার কতটুকু করণীয়, তো সেটা অনুসারে যে আমরা যে আগাই এবং সামগ্রিকভাবে আমরা যদি সবাই চেষ্টা করি আসলে যে আমরা এলাকার উন্নয়ন চাই, তবেই আমার মনে হয় যে এলাকার উন্নয়ন সাধন হবে। সর্বোপরি ছোট ভাই জাহেদ, আসলেও যে আজকের যে তোমার এত সুন্দর আয়োজন, প্রথম আমি কোনো লাইভে এসে কথা বলতেছি। আমি আসলে ওইভাবে
পারদর্শী না, তবে চেষ্টা করি সমাজকে তাল মিলে চলার জন্য। তো ধন্যবাদ ছোট ভাই, আর তোমার প্রশ্ন উত্তর আমি সাথে আছি। ধন্যবাদ জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, রাজীবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনাকে সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণ পর আবারও আপনার কাছে জানতে চাবো রাজীবপুরের আরো কিছু সমস্যা কিংবা সম্ভাবনা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথে যুক্তই থাকবেন আশা করি। এ পর্যায়ে আমি আবারও জনাব আব্দুল হাই সরকার, রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিবের কাছে যাব। তার আগে একটি কথা বলে রাখছি, আপনারা যারা ইতিমধ্যে রাজীবপুর নিউজের সাথে যুক্ত রয়েছেন এবং আগামী রাজীবপুর অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। এবং আপনারা আপনাদের মতামতগুলো জানিয়ে দিন এবং আপনারা চাইলেও যুক্ত হতে পারেন। আপনাদের মতামত প্রশ্ন থাকলে সেটিও কিন্তু শেয়ার করার সুযোগ করে দিয়েছে রাজীবপুর নিউজ। তো এই কারণে আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের ফেসবুক লাইভটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এই পর্যায়ে আমি এখন রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুল হাই সরকার, ওনার কাছে আমি যাচ্ছি। ওনার কাছে যে আমি প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, আগামী রাজীবপুর গড়তে তরুণ সমাজ কিভাবে অংশগ্রহণ করবে, মানে আমাদের যারা ইয়াং জেনারেশন বা তরুণ রয়েছে তারা কিভাবে অংশগ্রহণ করবে সে বিষয়, মানে অংশগ্রহণের প্রচেষ্টা আসলে কি হবে সে বিষয়ে জানতে চাচ্ছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে 2030 নাগাদ 2030 সালে রাজীবপুরকে আপনি কোন অবস্থায় দেখতে চান? বর্তমানে 2025, আগামী 5 বছর পরে রাজীবপুরের অবস্থান কি হবে সে বিষয়ে যদি আপনি আপনার মন্তব্য যদি পেশ করেন। আসসালামু আলাইকুম। আসলে যুবরাই হলো উন্নয়নের মেইন চাবিকাঠি। বলা আছে 20-এ গুনগুন, 30-এ দোন, 40-এ ঠন ঠন। 20-এ ওনারাই যারা ছাত্র, তাদের লেখাপড়ার বাইরে অন্য কিছু করার সুযোগ নেই। আর যুবকরাই হলো দেশের উন্নয়নের চাবিকাঠি। কলকারখানা বলো আর যে কোনো উন্নয়নের সেক্টরে যুবকরাই সবচেয়ে বেশিরভাগ অগ্রাধিকার রাখে। এই জন্য যুবককে কাজে লাগাইতে গেলে, শুধুমাত্র যুবকদেরকে কাজে লাগাইতে গেলে তাদেরকে উন্নয়ন প্রশিক্ষণের দরকার। এবং স্বল্প মেয়াদে ঋণ দিলে, যেমন তারা ঋণ নিয়ে যারা বেকার যুবক তাদেরকে কাজে লাগাইতে গেলে স্বল্প মেয়াদে ঋণ দিলে, যেমন পশুপালন, মৎস্যপালন, বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণ নিয়ে এ ব্যাপারে যদি তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এইসব সেক্টরে কাজ করতে পারে তাহলে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে। পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর হয়ে তারা দেশের উন্নয়নের জন্য তারা কাজ করতে হবে। এই জন্য যুব সমাজকে কাজে লাগাইতে হলে প্রথমে তাদের প্রশিক্ষণ দিতে হবে, সর্বোপরি তাদেরকে স্বল্প মেয়াদে ঋণ দিয়ে এই সমস্ত কর্মসংস্থানের মধ্যে তাদের যদি কাজে লাগানো যায় তাহলে বেকারত্ব দূর হবে, পাশাপাশি তাদের ভাগ্যের উন্নয়ন হবে, পাশাপাশি দেশের উন্নয়ন হবে। কাজেই আরো বলতে চাই যে এই যুবকরা যদি কৃষিকাজে নিজেদেরকে সময়কে যদি কাজে লাগাইতে পারে তাহলে কৃষিকাজে তাদের উন্নয়ন করা সম্ভব। আর কৃষিকাজে উন্নয়ন করতে গেলে আমাদের এটাই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দরিদ্রতম উপজেলা হলো রাজীবপুর উপজেলা। আর সেইখানে 15,000 মাত্র একর জমি আবাদি জমি। আর সেই সমস্ত আবাদি জমি থেকে আমাদের এলাকাটা এত উর্বর মাটি, যেখানে প্রায় জমিতে 3 ফসলি জমি। আর এই 3 ফসলি জমিগুলাতে যদি ঠিক মতো চাষাবাদ করা যায়, সেখানে যদি কৃষকদের বা যুবকদের যদি উন্নত কৃষিখাতে প্রশিক্ষণ দেওয়া হয়, পাশাপাশি যদি উন্নত বীজ যদি সরবরাহ করা হয়, তাহলে কৃষি খাতে যে উন্নয়নটা হবে, যেহেতু বাংলাদেশটা হলো কৃষি প্রধান দেশ, 85% মানুষ হইল কৃষক। আর এই কৃষি খাতে যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব। এই জন্য বলা আছে কি কৃষককে বা কৃষিকে একটা গাছের সাথে তুলনা করা হয়েছে। যেমন শিক্ষা বলো, তারপরে ব্যবসা, কলকারখানা, এরা যদি গাছের ডালপালা এবং পাতা হয়, একসময় যদি পাতা এবং ডাল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আর গাছ যদি ঠিক থাকে তাহলে কৃষিকাজ ঠিক। আর যদি গাছের মূল হলে কৃষক,
আর গাছের মূল যদি ক্ষত ধরে তাহলে পুরা গাছটা যখন নষ্ট হয়ে যায় তাহলে গাছটা মারা যায়। এই জন্য কৃষি খাতকে যদি উন্নয়ন করে যুবকদের দিয়ে কৃষিকাজে লাগানো যায় তাহলে আমার মনে হয় এই রাজীবপুর কেন, রাজীবপুর উপজেলা তথা সারা বাংলাদেশের উন্নয়ন ঘটবে, এটা আমার মোটামুটি ভাবে আশা এবং প্রত্যাশা করি। যুবককে কাজে দিতে গেলে উন্নয়ন প্রশিক্ষণের অবশ্যই দরকার। আর একটা বিষয় জানি কি প্রশ্ন করা হলো, জি জাহিদ। জি, আমি দুইটি প্রশ্ন করেছিলাম। আর একটা হচ্ছে 2030 সাল নাগাদ রাজীবপুরকে আপনি কোন অবস্থায় দেখতে চান 2030 সালে, আগামী 5 বছর পর? আগামী 30 বছরে আমি রাজীবপুর উপজেলাকে আগামী 5 শিক্ষা, বছর পরে আর যোগাযোগ কি আমি ব্যবস্থা, জানতে চাইছি 2030 সাল, 30 সাল অর্থাৎ আগামী 5 বছর পরে রাজীবপুরকে আসলে আপনি কোন জায়গায় দেখতে চান? রাজীবপুর উপজেলাকে আমি আগামী 30 বছরে, আগামী 30 বছর পরে রাজীব উপজেলাকে আমি একটা সম্ভাবনাময় রাজীবপুর উপজেলা দেখতে চাই। তার মধ্যে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষিখাত, বাল্য বিবাহ, মাদক মুক্ত রাজীবপুর উপজেলা হিসেবে আমি দেখতে চাই আর কি। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে রাজীবপুর ইউপি চেয়ারম্যান জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, ওনার কাছে আমরা যাব। আমাদের রাজীবপুর অর্থাৎ কুড়িগ্রাম, এটা হচ্ছে চরাঞ্চল এবং কৃষি প্রধান কিন্তু একটা স্থান। রাজীবপুর, রৌমারী কিংবা হচ্ছে এর আশেপাশের অঞ্চল এবং সমগ্র কুড়িগ্রাম কিন্তু আমরা কৃষির উপর নির্ভরশীল। তো আমার যে বিষয়টা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে কৃষির আধুনিকায়ন করার লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ গুলা নেওয়া যায়, মানে কৃষিকে আরো উন্নত বা আধুনিক করার লক্ষ্যে বা ডিজিটালাইজেশনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় কৃষি ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজীবপুরকে কিভাবে স্মার্ট উপজেলায় রূপান্তর করা যায়। এই দুইটি বিষয়ে যদি আপনি দর্শকদের জানাতেন তাহলে ধন্যবাদ। মনে হয় জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেরেছেন কিনা? আপনি একটু দয়া করে আনমিউট করুন। আপনি কি আমার প্রশ্নটি শুনেছেন কিনা? আবার বল। জি, আমি জানতে চেয়েছি কৃষির আধুনিকায়ন অর্থাৎ কৃষি ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজীবপুরকে এবং এই চরাঞ্চলকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, অর্থাৎ কৃষিকে ব্যবহার করে আরো আধুনিকায়ন করা যায় কিভাবে। আরেকটি বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজীবপুরকে কিভাবে স্মার্ট রাজীবপুরে রূপান্তর করা যায়। অর্থাৎ আমি দুইটি পয়েন্ট উল্লেখ করেছি, সেটা হচ্ছে কৃষির আধুনিকায়ন ও রাজীবপুরকে স্মার্ট রাজীবপুরে রূপান্তরের, এই দুইটি বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে কৃষির আধুনিকতা বলতে আসলে আমরা যারা বুঝি যে উন্নত মানের বীজ সরবরাহ, এটা বাংলাদেশে এখন যে ধরনের উন্নত মানের বীজ সরবরাহ হয় এটা অন্য দেশ থেকে আমাদের দেশে আমাদের যে বীজ বাছাইকরণ যে প্রক্রিয়া, আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট, কৃষি অধিদপ্তর, সেটা অনেকটাই এগিয়ে। তবে আমরা কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে বলবো আসলে অনেক যন্ত্রপাতি এখন বাংলাদেশে, যেমন ধান কাটাতে শুরু করে, ধান রোপণ থেকে শুরু করে, যে ভুট্টা থেকে গম মারাইতে শুরু করে বিভিন্ন প্রযুক্তির আসলেও কৃষি
যন্ত্রপাতির ভিতরে ঢুকতে সেইখানে একটু ব্যতিক্রম। আমি যেহেতু দায়িত্বে ছিলাম বা দায়িত্বে এখন পর্যন্ত আছি, সে জায়গা থেকে বলবো প্রকৃত কৃষকদের যে যন্ত্রপাতি সরবরাহ করা হয় সেইটা আমার রাজীবপুরে বরাদ্দ আছে সীমিত, একেবারে একটা এই চরাঞ্চলে এই উপজেলাতে বরাদ্দের যে হার এটা একেবারে সীমিত। এইটা ধরেন নিয়ে একটা উপজেলার যে কৃষকের ভাগ্য যদি সরকারের প্রকল্প বা সরকার প্রণোদনার উপর ডিপেন্ড করে তাহলে সেক্ষেত্রে সেটা সম্ভব না। তবে আমরা যারা বিগত দিনে জনপ্রতিনিধি ছিলাম বা এখন পর্যন্ত যারা জনপ্রতিনিধি আছি, তো সেই সময় বিভিন্ন বড় বড় মানে যে যন্ত্রপাতি গুলা সেটা বিদেশ থেকে মানে যে বাহির বা অন্য দেশ থেকে সরকার আমদানি করতো, আমদানি করে সেটা আবার কৃষকের মাঝে ভর্তুকি দিয়ে সরবরাহ করতো। সেইখানে আমাদের যে বিগত যে দুর্নীতিবাজ এবং স্বৈরশাসিত যে সরকার ছিল তার বিদায়ের পরে বর্তমানে যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার যে বিশ্ব যে নেটওয়ার্ক, বিশ্বের যে কয়েকজন গুটি কয়েকজন মানুষ আছে তার জন্য, তার মধ্যে উনি একজন। উনি আজকে এই বাংলাদেশের যে মতো একটি ছোট দেশকে হাল ধরে পার্শ্ববর্তী যে বড় দেশ ভারত, ভারতের সাথে যে ওনার আসলে কৃষকের যদি যে ইন্টারনেট জনিত কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা আবারও চেষ্টা করব জনাব মিলন মোহাম্মদ ইলিয়াসকে আমাদের সাথে যুক্ত করার জন্য। জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন, আনমিউট করে উত্তরটি শেষ করুন। জি, শুনতে পাচ্ছেন? জি জি জি, শোনা যাচ্ছে, বলুন। তো সেক্ষেত্রে কৃষকের যদি আমরা প্রযুক্তি নির্ভর যে যন্ত্রপাতি আমরা যদি সরবরাহ করি, তাহলে সেক্ষেত্রে প্রকৃত কৃষক যারা অন্য দেশে আপনি অবগত আছেন কিনা, যেমন পার্শ্ববর্তী ভারত থেকে শুরু করে চীন থেকে শুরু করে বড় বড় যে রাষ্ট্রগুলো আছে, সেখানে কৃষকের যে মূল্যায়ন, একজন কৃষক সে দেশের একটা সম্পদ, তার যে কার্যক্রম সেটা দেশের মানুষের অন্ন আহার যোগায়, তাকে যদি আমরা মূল্যায়ন যদি করি, তার যে প্রাপ্যতা, ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে ফসল উৎপাদনের যে সরঞ্জামাদি আমরা যদি প্রকৃত যদি সরবরাহ করতে দিতে পারি, কৃষককে যদি আমরা উদ্ধৃত করতে পারি যে সরকার আপনাকে সার্বিক সহায়তা করবে, আপনি এটা ফলনে আগ্রহী হন, এবং আপনার যে সরঞ্জামাদি সেটা সাপোর্ট যদি আমরা প্রকৃতির যে কৃষকের মাঝে সরবরাহ করতে পারি, তাহলে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। আর কৃষকের ভাগ্য উন্নয়ন হলে একটা এলাকার মানুষের যে উন্নয়ন সেটা অটো হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আরেকটা বিষয় হলো যে এলাকার যে তরুণ এবং যে যুব সমাজ, সে যুব সমাজ এবং তরুণরা যারা বিগত 17 বছর যারা বেকারত্বের মধ্যে নিবেদিত ছিল, যারা চাকরিতে তাদের যারা স্বজনপ্রীতির কারণে আত্মীয় সমাজে বা অন্য সাধারণ মানুষ বা অন্য কোনো দলের মানুষ হওয়ার কারণে যে বৈষম্যের শিকার হয়েছে, চাকরি না হয়েছে, যে চাকরি পায় নাই বা তাকে হয়রানি করা হয়েছে, সেইখান থেকে আমি আশা করব যদি
এই তরুণ এবং যারা যুবক আছে তাদেরকে যদি পুনর্বাসনের লক্ষ্যে, প্রকৃত কর্মসংস্থানের লক্ষ্যে তাদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে মনে হয় যে যুবক এবং ছাত্রদের কর্মসংস্থান হলে বেকারত্ব হার মুক্ত হবে এবং দেশের উন্নয়ন হবে। ধন্যবাদ জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, গাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমরা অনুষ্ঠানটি আর কিছুক্ষণ কন্টিনিউ করব, এরপরে আমরা হয়তো অনুষ্ঠানটি শেষ করে দেব। আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছে অনুষ্ঠানটি। আপনারা যারা যুক্ত রয়েছেন তারা মন্তব্য করতে থাকুন, আপনার মতামত জানান, আপনার প্রশ্ন জানান। আমরা তুলে ধরার চেষ্টা করব আপনার প্রশ্ন, আপনার মতামতকে। এই পর্যায়ে আমি জনাব আব্দুল হাই সরকার, গাজীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব, ওনার কাছে আমি দুইটি বিষয়ে আবারও প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটি হচ্ছে গাজীপুরের যে ক্রিয়া ব্যবস্থা, এটি একজন দর্শক প্রশ্ন করেছেন, সেখান থেকে কোশ্চেনটা নেওয়া। তো এই খেলাধুলা, এই ক্রিয়া ব্যবস্থাকে অগ্রসর করার জন্য এবং মাদক থেকে দূরকরণের একটা হাতিয়ার হিসাবে খেলাধুলাকে ধরা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়া ব্যবস্থাকে কিভাবে আরো সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে পারি, কি ধরনের আমাদের আসলে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, খেলাধুলাকে আরো প্রশস্ত বা বড় পরিসরে আয়োজন করা এবং এটাকে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে গাজীপুরে যারা খেলাধুলা করে, যারা খেলোয়াড় রয়েছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে গাজীপুর বন্যা কবলিত একটি এলাকা এবং এমনও প্রতি বছর অনেক সময় 2 বার 3 বার 4 বার পর্যন্ত বন্যার কিন্তু সম্মুখীন হতে হয়। এটি একটা আমাদের প্রাকৃতিক চ্যালেঞ্জ, বা এই চ্যালেঞ্জকে আসলে আমাদের জলবায়ু, যেহেতু এটা একটা পরিবর্তনের সাথে সাথে এটা বন্যা, এছাড়াও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এটা হয়ে থাকে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলার জন্য আমাদের আসলে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ জাহিদকে। আসলে খেলাধুলা, আল্লাহ তাআলা নিজেই বলছেন মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্বাস্থ্য। আর এই সুস্বাস্থ্য ঠিক রাখতে গেলে নিয়মিত খেলাধুলার প্রয়োজন। আমাদের গাজীপুরে কেন সারা বাংলাদেশে খেলাধুলার প্রবণতাটা আগে যা ছিল এখন অনেকাংশে কমে গেছে। আগে আমরা যে দেখছি গোল্লা খেলা, হাডুডু খেলা, আরো বিভিন্ন ধরনের খেলা ছিল, ফুটবল খেলা নিয়মিতই থাকতো। বর্তমানে একটা খেলা আসছে, সেটা হলো ক্রিকেট টুর্নামেন্ট। এখন শুধু আমি দেখছি যেটা এই শুধু ক্রিকেট টুর্নামেন্ট যেটা, সেইটাই বেশি পরিচালিত হচ্ছে। আগে যে খেলাগুলা ছিল সেই খেলাগুলো ধীরে ধীরে এরা কমে যাচ্ছে, যার কারণে খেলাধুলা কমে যাওয়ার কারণে আসলে বলা আছে যে লেখাপড়া খেলাধুলা, লেখার সাথে যেমন পড়া সংযুক্ত, তেমনি খেলাধুলাটাও স্বাস্থ্যের জন্য সম্পৃক্ত। এই জন্য খেলাধুলাটা এটা বর্তমানে আমার মনে হয় সরকারিভাবে যদি এটা বাধ্যতামূলক খেলাধুলার প্রচলনটা থাকে, তাহলেই সরকার যদি কোনো কথা বলে এটা সহজে বাস্তবায়ন করা সম্ভব। সেই ক্ষেত্রে সরকারের যেমন একটা পদক্ষেপ থাকতে হবে যে প্রত্যেকটি যে যতগুলো খেলা আছে প্রত্যেকটি খেলা যাতে এটা মোটামুটি ভাবে সরকারি ভাবে যদি এই খেলাগুলা নির্ধারণ করা হয়, এটা বাধ্যতামূলক খেলাধুলা চলবে। সেই ক্ষেত্রে এটা খেলাধুলার প্রচলনটা আমাদের মধ্যে চালু থাকলে তাহলে দেখা যাবে খেলাধুলার না থাকার কারণে আজকে যুব সমাজ অনেকাংশেই কিন্তু খেলাধুলার চর্চা না থাকার কারণে তারা বিভিন্ন অবসাদে ভুগছে, বন্ধুহীন হয়ে পড়েছে এবং মাদকাসক্ত হওয়ার কারণে অল্প বয়সে তারা কিন্তু রোগে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। কাজেই খেলাধুলার প্রচলনটা থাকা দরকার, যাতে সুস্বাস্থ্য থাকে, পাশাপাশি মাদকাসক্ত থেকে যাতে সমাজ এবং জাতি রক্ষা পায়, এই জন্য খেলাধুলার প্রচলনটা থাকা উচিত।
সরকারিভাবে এটার একটা সার্বিক পদক্ষেপ থাকা উচিত। পাশাপাশি আরেকটা প্রশ্ন, যেমন আমাদের এই এলাকাটা বন্যা কবলিত এলাকা, এর বন্যা বারবার এসে কৃষকের যে ক্ষতিটা করে এটা অপূরণীয় ক্ষতি। এটা রোধ করতে গেলে সর্বোত্তম চেষ্টা থাকে অপরিকল্পিত বাঁধ নির্মাণ। অপরিকল্পিত বাঁধ নির্মাণ হওয়ার কারণে দেখা যায় বন্যায় যখন আসে তখন হঠাৎ করে বাঁধ হয়তো উঠতে পারে, অথবা বাঁধ ভেঙে মানুষের জমা জমির ফসল নষ্ট হয়ে যায়। এই জন্য পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করার পাশাপাশি এই যে বন্যা আসে, বন্যা আসার অতি অল্প বন্যাতে মানুষের ফসল জমি নষ্ট হয়ে যায়, আবাদি জমি নষ্ট হয়। এটার একটাই কারণ, আমরা যদি নদীগুলাকে শাসন করতে পারি, অর্থাৎ ডেজারের মাধ্যমে যদি নদীগুলো আমরা খনন করে চারপাশে মাটি দিয়ে যদি নদীগুলো গভীরতা বাড়াইতে পারি, আমার বিশ্বাস বা এইটাই হয়তো সহজ হবে যে বন্যায় অল্প বন্যাতে মানুষের জমা জমি দ্রুত নষ্ট হয়ে এবং ফসলের ক্ষতি হয়ে, পাশাপাশি অল্প বন্যার কারণে নদী যখন চর হয়ে যায় তখন দেখা যায় যে অল্প বন্যাতে পানি উপচে ওঠে, পাশাপাশি অল্প বন্যাতে মানুষের বাড়ি ঘর ভেঙে আবাদি জমিগুলো নষ্ট হয়ে যায়। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই, এই চর বিষয়টা, আমাদের উপজেলাটা এটা 30টি মাত্র চর আছে। এই 30টি চরের মানুষ যারা, এটা চর উন্নয়ন প্রকল্প যদি না থাকে চরের মানুষগুলার ভাগ্য উন্নয়ন করা কোনো ক্রমেই সম্ভব না। ইদানিং আমরা দেখছি যে চর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চর উন্নয়নের জন্য একটা সংস্থা কাজ করছে আমাদের কুড়িগ্রামে, এবং সেই সংস্থাটি বিভিন্ন চর চরাতে তারা এটা ভিজিট করছে এবং ভ্রমণ করছে, এবং চরের মানুষের কিভাবে ভাগ্য উন্নয়ন করা যায় এভাবে তারা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি তাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, সেই সঙ্গে বাংলাদেশের চর মন্ত্রণালয় নামে যদি একটা মন্ত্রণালয় খোলে, তাহলে চরের মানুষের যে ভাগ্য উন্নয়নের এটা একটা সহজ পদ্ধতি বের করা অবশ্যই সম্ভব। এই প্রচেষ্টা যাতে অব্যাহত থাকে এবং চর মন্ত্রণালয় যদি হয়, যাতে করে চরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সদা সর্বদা একটা সংস্থা বা একটা সরকার যদি ওই সংস্থার এই মন্ত্রণালয়ের জন্য কাজ করে, তাহলে আমার মনে হয় চরের ভাগ্য উন্নয়নটা অবশ্যই সম্ভব হয়। পাশাপাশি নদীর যে গভীরতাটা বাড়াইতে হলে আমার মনে হয় অল্প বন্যাতেই তাহলে আর মানুষের আবাদি জমা জমিগুলো নষ্ট হবে না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল হাই সরকার, রাজীবপুর উপজেলা বিএনপি সদস্য সচিব, আপনাকে। এ পর্যায়ে আমি মিলন মোহাম্মদ ইলিয়াস, রাজীবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার কাছে আসলে কয়েকটি প্রশ্ন আসলে অনেকে করেছেন, বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিষয়ে কয়েকজন প্রশ্ন করেছেন ইতিমধ্যে। আমি আসলে জানতে চাচ্ছিলাম সড়ক যোগাযোগ ব্যবস্থার যে বিষয়গুলো, সমস্যাগুলো, এগুলোকে কিভাবে সমাধান করা যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগের অবস্থা বেহাল অবস্থা হয়ে যায়, বিভিন্ন জায়গায় ভাঙনের দেখা যায়, ভাঙনের সৃষ্টি হয়। দেখা গেছে যে বিভিন্ন গ্রামের সাথে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্যাগুলোকে আসলে কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়ে অনেকেও প্রশ্ন করেছেন সড়ক যোগাযোগ বিষয়ে, এবং কয়েকজন মেনশনও করেছেন রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাজারঘাট নামক দুটি স্থানের বিষয়ে অনেকে উল্লেখ করেছেন। এগুলোকে কিভাবে সমাধান করা যায়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে এটা আসলে কিভাবে সমাধান করা যায়, বিশেষ করে বর্ষা মৌসুমের কথাটা যেটা আমি উল্লেখ করলাম। আরেকটি বিষয় হচ্ছে নদী ভাঙন। এটা আমাদের একটা বড় ধরনের সমস্যা, বিশেষ করে রাজীবপুর এবং এই উত্তর অঞ্চলের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে নদী ভাঙন। তো নদী ভাঙন রোধ করার জন্য স্থায়ী কি ধরনের পদক্ষেপ গুলো আসলে নিলে রাজীবপুরের জন্য মঙ্গল হবে এবং উত্তর অঞ্চলের জন্য মঙ্গল হবে? নদী ভাঙন এবং রাজীবপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উপরে যদি আপনি কিছু বলতেন, দর্শকরা এই বিষয়ে আসলে খুব আগ্রহের সাথে জানতে চাচ্ছে। ধন্যবাদ। আসলে 24-এর পরবর্তীতে যে ঘুরে দাঁড়ানো যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে কার্যক্রম, সেই জায়গা থেকে একটা এলাকার যোগাযোগ ব্যবস্থা যদি বিচ্ছিন্ন থাকে তাহলে সেক্ষেত্রে সেই অঞ্চল অটোমেটিক পিছিয়ে পড়ে। তো সেইখান থেকে আমার রাজীবপুর উপজেলার 3টি ইউনিয়ন, একটি নদী বিচ্ছিন্ন, একটি যদিও সামান্য কিছু যোগাযোগ ব্যবস্থা আছে, তবুও সেটা বন্যার মুহূর্তে না থাকার মতোই হয়ে যায়। তো সেক্ষেত্রে
আসলেও বিপ্লবের পরবর্তীতে যে নতুন বাংলাদেশ গড়ার কারিগর, যে দেশ চালানোর যে দায়িত্ব নিয়েছেন, তো ওনার কার্যক্রম যে উন্নয়ন যে ছোঁয়া সেটা তৃণমূল পর্যায়ে, অর্থাৎ গ্রাম, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে এটার যে ছোঁয়া সেটা আস্তে আস্তে শুরু হয়েছে। তো তারই ধারাবাহিকতায় রাজীবপুর উপজেলার যে কয়েকটা বিষয় যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো যেমন একটি জন গুরুত্বপূর্ণ এবং ছাত্র ছাত্রীদের জন্য, কলেজ, স্কুল সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা হলো আমাদের রাজীবপুর যে মডেল প্রাথমিক বিদ্যালয় আছে, সে পিছনের যে রাস্তাটা, সেটা নিয়ে আমার ছোট ভাই জাহিদ উনি বারবার নিউজ করেছে। আমার আগের যে স্বৈরশাসক ফ্যাসিস্টের যে এমপি মন্ত্রী ছিল, তারাও প্রতিশ্রুতি দেওয়ার পরে সেটা বাস্তবায়ন হয়নি। তো সেইটা নিয়ে আসলে আমিও খুবই পূর্ণ মাঝখানে যে বৃষ্টি হয়েছে, তখনও দেখা যায় যে মানুষের যাতায়াতের যে কষ্ট, সেটা আমি নিজে ওখানে যাতায়াত করি, এটা আমি খুবই অনুধাবন করি যে আসলে এখান থেকে মানে কিভাবে এটা সমাধান করা যায়। সে লক্ষ্যে আমার উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, পার্শ্ববর্তী আমাদের আগের যে ডিসি স্যার ছিল তার সাথে কথা বলেছিলাম, আমার যে আগের এমপি মন্ত্রী ওনাও চেষ্টা করেছে। তো টেন্ডার হয়েছে, কাজ এটা চলমান। আসলেও একটা এলাকার যে উন্নয়নের ছোঁয়া যে যে জায়গা লাগে নাই, সে জায়গাগুলো আইডেন্টিফাই এবং সেগুলো প্রসেসিং করে নিয়মতান্ত্রিক ভাবে যে লিস্ট করে টেন্ডার প্রক্রিয়া নিয়ে যেতে একটু সময় বিলম্বিত হয়। আর সেই সময়গুলোতে আসলে জনগণ, আমরা যারা বসবাস করি, আমাদের এটা ভোগান্তি এটুকু মানে নিতেই হবে, কারণ না হলে তো আসলে একটা রাস্তা একদিনে তো হবে না, সেটা একটু সময় লাগবে। সেক্ষেত্রে সেই কাজটা শুরু হয়েছে ইনশাল্লাহ। আমার মনে হয় যে খুব দ্রুতই এই যে রাস্তার যে দুর্দশা বা যে ভোগান্তিটা ছিল, সেটা রাজীবপুরবাসী মুক্তি পাবে বলে আশা করতেছি। দ্বিতীয়ত হলো খাজারঘাট। খাজারঘাটটা আসলেও এটা আলোচনার একটা কেন্দ্রবিন্দু, কেননা যে একটা ইউনিয়নের সাথে, একটা উপজেলা সদরের সাথে আরেকটা ইউনিয়নের সাথে সংযোগ প্রধান পথ হলো খাজারঘাট। সেইখানে যে কাঠের ব্রিজ হয়েছে, সে আসলে কাঠের ব্রিজ এখন আমি আগেই বলেছিলাম যে আসলে যারা দেশটাকে দুর্নীতি তলায় নিয়ে গেছিল, দেশটাকে একটি শূন্য যে ঝোলা দিয়ে যে সরকার দেশ ত্যাগ করেছে, তো সেই দুর্নীতির বাজরা ওইখানকার যে খাজারঘাটটা যে আমি এবং আমার সাবেক উপজেলা চেয়ারম্যান যে ছিল বর্তমানে, তার আগে ওনাকে সহকারে বেশ কয়েকবার আমরা সেটাকে ইঞ্জিনিয়ার সব সহকারে আমরা আমাদের তখনকার যে আমাদের যে একজন কর্মকর্তা ছিল, বড় কর্মকর্তা ছিল পিডি সাহেব, ইয়াতে উনি আসছিল, ওনাকে সহকারে দেখানোর পরে সেটা খুব দ্রুতই আশা করি সেটা টেন্ডার হবে। টেন্ডার হলে সে কাজ যে ঠিকাদারি পায়, তো আমাদের খাজারঘাটের সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে। আর সংস্কার আপাতত জনগণের যে চলাচলের জন্য যেটুকু সুবিধা, এটুকু করার জন্য আমার সংশ্লিষ্ট আমার ইউনো মহোদয় আছে, উনি খুবই আন্তরিক। এলাকার যে টুকটাকে যে সমস্যাগুলো আছে, যেগুলো সমস্যার জনগণের আসলে খুবই কষ্ট দেয়, সেটা সমাধানের লক্ষ্যে উনি আমাকে সবসময় উদ্ধৃত করে। আর আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আসলে যে সমস্যাগুলো সমাধান করাই আমার দায়িত্ব বা কাজ। চেষ্টা করে আসলে মানুষ শতভাগ মানুষের জায়গা দায়িত্ব পালন করতে বা কাজ করতে সবাই সক্ষম না, তো আমিও তার ব্যতিক্রম না। তো আমার জায়গা থেকে চেষ্টা করি এলাকার যে টুকটাকি যে সমস্যা, হঠাৎ করে রাস্তা দেখা যায় যে এই যে গত কিছুদিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টিতে আমার ইউনিয়নের যে রাস্তাগুলো, সে রাস্তা অনেক পাকা রাস্তা, অনেক কাঁচা রাস্তা, জনগণের যাওয়ার অনুপযোগী রয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে ইউনো মহোদয় কনসাল্ট হয়ে ইঞ্জিনিয়ার সাহেব হোক, পিও মহোদয়ের সাথে পরামর্শ করে হোক, আমরা সেই রাস্তাগুলো দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা করেছি। তো সেটা উন্নয়নের কাজ অব্যাহত আছে। তো যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন হয়, তাহলে সেক্ষেত্রে একটা এলাকার উন্নয়নের চিত্র সবাই উপলব্ধি করতে পারে। তো এখানে আর একটা বিষয় আমার ছোট ভাই জাহিদের কাছে আবার একটু জানা বা এটা সেটা হলো, আমরা
অনেক জায়গা থেকে বৈষম্য। আমার রাজীবপুর উপজেলা একটা জাতীয় উপজেলা, তো সেখানে একটা ইউনিয়নে যদি বিদ্যুতের সাবস্টেশন থাকে, আমরা উপজেলায় বসবাস করা সত্ত্বেও আমরা কেন এই সাবস্টেশন পাচ্ছি না, এবং আমরা যে বিদ্যুতের যে শতভাগ ব্যবহার সেটা আমরা নিশ্চিত করতে পারতেছি না। দ্বিতীয়ত হলো আমাদের এখানে আমার যে উপজেলা, সেই উপজেলা সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ড শিবাডাঙ্গি, 5 নং ওয়ার্ড চরাজিপুর, 1 নং ওয়ার্ড বালিয়ামারি, 2 নং ওয়ার্ড জানুয়ারি স্যার। আসলে এই বেলটাতে আমাদের ইউনিয়নে কিন্তু ভোটার সংখ্যা বেশি, অথচ এখানে যে কথা বলার যে মোবাইল নেটওয়ার্কের যে ক্রাইসিস সমস্যা, আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারতেছি না। তো সেইখানে তোমার যদি যেহেতু তুমি আমার ছোট, যদিও এখানে আপনি তোমার বলাটাই ছিল, তো সেক্ষেত্রে তোমার কাছে আমার চাওয়া হলো যে আমার এই অঞ্চলের যে 15 থেকে 20,000 মানুষের বসবাস এই পূর্ব বেলটাতে, এখানে নেটওয়ার্ক সমস্যার সমাধান করার লক্ষ্যে তোমার যদি কোনো করণীয় থাকে অবশ্যই করবা, এবং এই এলাকার মানুষের যে কথা বলার যে যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে সুগম করার জন্য তোমার শরণাপন্ন। এবং আমার এখানে আমি ভুলে গেছিলাম, আমার সাথে আমার যে আরেকজন অতিথি আছে, উনি আমার রাজনৈতিক লিডার, আমার চাচা হয়, মুরব্বী। তো তাকে ধন্যবাদ জানাবো যে আসলে আমার সাথে তার আজকের এই লাইভ শোতে কথা বলার জন্য তাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ছোট ভাই জাহিদ। হ্যাঁ, আরেকটি বিষয় সেটা ছিল যে নদী ভাঙনের বিষয়টা, নদী ভাঙন মোকাবেলার বিষয়টি। নদী ভাঙনের বিষয়টা হলো আসলে আমি যেটুকু জানি এটা কার্যক্রম চলমান আছে। নদীর যে শাসনের যে কাজ, সেটা অলরেডি পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলার আমাদের যে ইঞ্জিনিয়ার মহোদয় আছে, উনি সেটাকে টেন্ডারিং এবং যে কাজ শুরু করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া উনি ত্বরান্বিত করতেছে। আমি গতকালও কথা বলেছি, আমাদের যে পূর্ব পশ্চিম যে দুইটা নদী, পূর্বটা ক্ষতি হলো কৃষকের, পাশাপাশি হলো আগাম বন্যা পাহাড়ি ঢলের কারণে ওটা হয়। আর পশ্চিম পাশটা হলো বড় নদী, সেটা যথাযথ ওই নদী যদি আমরা শাসন করতে পারি, এবং নদীর সোনাবাড়ি নদীর পশ্চিম পাশে হলো আমাদের কোতলাকাটি পশ্চিম পাশে যে বড় নদী আছে ব্রহ্মপুত্র নদী, সেই ব্রহ্মপুত্র নদী যদি শাসন করে, যদি দক্ষিণাঞ্চলে বড় বড় নদী আছে, আসলে আমরা যে চরাঞ্চল এবং দারিদ্রতম অঞ্চলের লোক হওয়াতে আমরা আসলে উন্নয়নের জায়গা থেকে অনেক ব্যাহত হয়েছি। ওগুলোতে অনেক বিশাল বিশাল নদী, সেই নদীগুলো শাসন করে চারপাশে দেখা যায় যে পর্যটনের কেন্দ্রের মতো পরিবেশ তৈরি হয়েছে। যদি আমাদের রাজীবপুর উপজেলার চারপাশে যেমন নদী, যেমন রৌবাড়ি, চিলমারি, আমাদের যে 28 কুড়িগ্রাম 4-এর যে এরিয়া, সেই এরিয়াতে নদীর যে শাসনের যে কাজ, সেটা যদি প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়, যদি আগের যে এমপি মন্ত্রী আছে তাদের যে মতো যদি বিজ্ঞাপন দুর্নীতির যদি অভয়ারণ্য যদি বাস্তবায়ন না হয়, তাহলে অবশ্যই নদী শাসন করলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে বলে আমি আশা করি। ধন্যবাদ জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ পর্যায়ে আমরা রয়েছি। সর্বশেষ আমি একটি প্রশ্ন করতে চাই জনাব আব্দুল হাই সরকার, রাজীবপুর উপজেলা বিএনপি সদস্য সচিবের কাছে। সর্বশেষ সেটি হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে বা প্রকল্পগুলো বা উন্নয়নের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া যায়, এ বিষয়ে সর্বশেষ একটি প্রশ্নই, আপনি এটি উত্তর দিয়ে আপনার কাছে আমরা বিদায় নেব। আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে
আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো এই, আসলে আমাদের উপজেলা গাজীপুর উপজেলা এটা নদী মাতৃক একটা উপজেলা। আসলে দেখা যায় এই নদী পারাপার আমাদের জন্য এত কঠিন একটা অবস্থা হয়ে গেছে। নদীতে আসতেছি, কাল বৈশাখের ঝড়ে দেখা যায় অনেক সময় মানুষের জীবন পর্যন্ত বিপন্ন হয়ে যায়। পাশাপাশি নদী পারাপারের সময় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা, ডাকাতি হওয়াটা এমন বেড়ে গেছে, যেটা মানুষের খুব যাতায়াত ব্যবস্থা এটা আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে পড়ছে। ওই জন্য আমরা কিছুদিন আগে একটা আন্দোলন করছিলাম যে আমরা রৌমারী গাজীপুর যাতে আমরা জামালপুরের সাথে সম্পৃক্ত হতে পারি, কিন্তু যে কোনো কারণে এটা পিছিয়ে গেছে। এখনো কি এটা আমাদের সম্ভাবনা আছে রাজীবপুর উপজেলা কি আমরা জামালপুরের সাথে যদি সংযুক্ত হতে পারি তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। পাশাপাশি যে কয়েকটা বললাম এর থেকে আমরা অব্যাহতি পাতে পারি। আর একটা বিষয় যে আমরা এইখানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হলে আমরা দেওয়ানগঞ্জ থেকে শুরু করে রৌমারী দাঁতভাঙ্গা পর্যন্ত আমরা রেল লাইনটা পাবো কিনা এই ব্যাপারে তোমার মাধ্যমে প্রশাসনের কাছে জানতে চাই। পাশাপাশি যে কথাটা তুমি বলছো যে আসলে রাজনীতি হোক আর যে কোনো নেতৃত্বেই হোক, যদি সৎ লোক হয় তাহলে এলাকার জন্য উন্নয়ন করা খুব সহজ হয়। এই জন্য বলা আছে যে সৎ লোকের শাসন, এটাই হলো সবচেয়ে মানে একটা এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে চাবিকাঠি। আমরা সবসময় চেষ্টা করি এবং আশা রাখি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ যদি করতে পারি তাহলে আমাদের চরিত্রকে যদি আমরা সংশোধন করতে পারি, সৎ লোকের হয়ে যদি আমরা এলাকা শাসন করতে পারি, যারা নেতৃত্বে থাকবে তারাই যদি সৎ লোক হয়, তাদের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, তাদের মধ্যে যদি নিরপেক্ষতা থাকে, দেখা যায় ওই এলাকার উন্নয়নটা খুব সহজ হয়। কাজেই আমি যেমন দীর্ঘদিন থেকে রাজনীতি করি, আমি সবসময় চেষ্টা করি নিজের চরিত্রকে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাস মুক্ত রাখার জন্য সবসময় চেষ্টা করি। আর আল্লাহ তাআলা বলছেন যে মানুষের সবচেয়ে বড় চরিত্র হলো, সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। আমরা সবসময় চরিত্রকে যদি ভালো রাখতে পারি, আমরা যদি সৎ থাকতে পারি, আমরা যদি পরিচ্ছন্ন থাকতে পারি, তবেই দেখা যাবে দেশের এবং এলাকার আমার নেতৃত্বের সবচেয়ে বিকাশ ঘটান তখনই সম্ভব হবে যদি আমি সৎ হতে পারি। ধন্যবাদ জানাই। ধন্যবাদ জনাব আব্দুল হাই সরকার, গাজীপুর উপজেলা বিএনপি সদস্য সচিব, আপনাকে। এ পর্যায়ে আমি অনুষ্ঠানের সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আমি অনুষ্ঠানটি শেষ করব। অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নটি আমি জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, গাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার কাছে আমি সর্বশেষ প্রশ্নটি রাখতে চাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, রাজনৈতিক মতপার্থক্য আমাদের দেশে আঞ্চলিক এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু বিদ্যমান রয়েছে রাজনৈতিক মতপার্থক্য। এই মতপার্থক্য থাকার পরেও উন্নয়ন পরিকল্পনায় সবাইকে ঐক্যবদ্ধ করা কি সম্ভব কিনা, বা এটা কিভাবে সম্ভব হবে এবং এটাকে ঐক্যবদ্ধ করে কিভাবে উন্নয়ন প্রকল্পের বিষয় বা উন্নয়নের লক্ষ্যে, যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে একটি দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকে, কিন্তু যখন সার্বভৌমত্বের প্রশ্ন আসে তখন কিন্তু সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে দেশের স্বার্থে কিন্তু কাজ করে থাকে। তেমনি ভাবে এলাকার স্বার্থে দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ কি একসাথে ঐক্যবদ্ধ হয়ে মতপার্থক্য ভুলে যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প কি বাস্তবায়ন করা সম্ভব কিনা, মানে এই বিষয়ে যদি আপনি বলেন। এই প্রশ্নটির উত্তরের পরে আমরা আমাদের অনুষ্ঠানটি সমাপ্ত করব। আপনি যদি এই প্রশ্নটির উত্তর দেন, দর্শকরা জানতে পারবে অনেক কিছু। ধন্যবাদ। আসলে একটা দেশ এমনি একটা দেশ কখনো তৈরি হয় না, কোনো যুদ্ধ বা কোনো বিপ্লবের মাধ্যমে যে দেশ তৈরি হয়। 1971 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদধূলি হলো রৌমারী গাজীপুর মুক্ত অঞ্চলে যারা পদধূলি হয়েছে, যার নেতৃত্বে ট্রেনিং হয়েছে,
সে সংগঠনের আমি একজন কর্মী হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি। তার একটা কথা আমাকে সবসময় অনুপ্রাণিত করে, সেটা হলো জিয়া রহমান বলেছিল, ব্যক্তির সাথে দেশ বড়, ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়। আসলে এই কথাটার মানে যদি প্রতিটা কর্মী এবং প্রতিটা নাগরিক যদি অনুধাবন করতে পারতো, তাহলে দেশপ্রেম এবং দেশাত্মবোধ তার ভিতরে কাজ করত। আমি যদিও আমি বাহিরে ছিলাম 2006 থেকে 9 পর্যন্ত, যে সময়টাতে আমি বাইরে ছিলাম আসলেও আমি বিভিন্ন দেশের মানুষের চলাফেরা করেছি, যেখানে থেকে মনে হয়েছে একটা মানুষের ভিতরে দেশপ্রেম না থাকলে, তার দেশের প্রতি দরদ না থাকলে, দেশ মাতার প্রতি তার যদি টান না থাকে, তাহলে সে নাগরিকের দেশের জন্মগ্রহণ করার সাথে না করাই ভালো। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে বা রাষ্ট্রের কোনো প্রধান বা রাষ্ট্রের কোনো ব্যক্তিকে নিয়ে মন্তব্য করার দুঃসাহস ওই দেশের সাধারণ কোনো জনগণের নাই, এটা আমার কাছে যেটা মনে হয়। আর আমাদের দেশের মানুষ, আমরা যারা রাজনীতিতে সক্রিয়, আমরা মুখে বলি নেতৃত্ব মানি, বাস্তবতা হলো যে নেতা তাকে নিয়ে সমালোচনা করি, আর যে সংগঠনের কর্মী সে সংগঠন নিয়ে সমালোচনা করে সে সংগঠনকে প্রশ্নবিদ্ধ এবং জনগণের বিচ্ছিন্ন করার যে আলোচনা, সেই আলোচনা লিপ্ত হই। আমরা যদি এখান থেকে যদি বের হয়ে এসে যদি প্রকৃত দেশপ্রেমের যে চিন্তা শক্তি কাজে যদি লাগাই, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে 31 দফা চাওয়ার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি এবং 31 দফা রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দাঁড় করেছে, সেখানে একটা নাগরিকের সকল কিছু সেখানে লিপিবদ্ধ আছে। আসলে আমি একজন নাগরিক, আমি আসলে আপনার রাষ্ট্রের কাছে কি সেবা পাইতে পারি, একজন জনপ্রতিনিধির কাছে কি সেবা পাইতে পারি, একজন লিডারের কাছে কি সেবা পাইতে পারি, সকল কিছু লিপিবদ্ধ আছে সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফাতে। তো সেই জায়গা থেকে আমরা সামগ্রিকভাবে কে কোন গোত্র, কে ছোট কে বড়, আমরা এই ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে যদি আমরা একত্রভাবে এক জায়গায় যদি নিয়ে কাজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার এই অবহেলিত এলাকা, এই চরাঞ্চল এলাকার উন্নয়ন হবে বলে আমি মনে করি। মতভেদ থাকতে পারে, বাট উন্নয়নের স্বার্থে অবশ্যই দেশপ্রেমের স্বার্থে সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা আজকের প্রোগ্রামটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি সমাপ্ত করতে চাচ্ছি। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুল হাই সরকার, রাজীবপুর উপজেলা বিএনপি সদস্য সচিব, আপনাকে, এবং সেই সাথে জনাব মিলন মোহাম্মদ ইলিয়াস, রাজীবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজীবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। আগামী রাজীবপুর অনুষ্ঠানে আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের রাজীবপুরকে এগিয়ে নিতে আমরা সবাই একত্রে যাতে কাজ করতে পারি, দলমত নির্বিশেষে, যার যার ভিন্ন মতামত থাকতে পারে বা ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু আমরা এলাকার স্বার্থে, দেশের স্বার্থে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, সেই কামনা অবশ্যই থাকবে। এছাড়াও যারা দর্শক আজকে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সবসময় সাথে থাকবেন, রাজীবপুর নিউজের সাথেই থাকবেন। এছাড়াও এলাকার স্বার্থে আপনাদের মতামত, আপনাদের চিন্তা ভাবনা সবসময় আমাদেরকে জানান, লিখে জানান। আপনাদের মতামত, প্রশ্নগুলো উত্থাপন করুন সমাজের বুকে। আশা করি সমস্যার সমাধান আজ কিংবা কাল হবেই ইনশাল্লাহ। তো এই আশা ব্যক্ত রেখে, এবং আপনারা যারা যুক্ত হয়েছিলেন আমাদের এই দীর্ঘ প্রোগ্রামটির সাথে, যারা যুক্ত থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেই
কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।